চলেন আমরা শুরু করব। আমরা ভেক্টর লেকচার 1 সেটা আজকে শুরু করছি। তাহলে একেবারে শুরুতেই যেটা দিয়ে শুরু করব ভেক্টরে, যে আসলে আমাদের ভেক্টরটা কেন প্রয়োজন। সো ভেক্টর কেন প্রয়োজন সেটা জানার জন্য আমাদের আগে জানতে হবে রাশি কি জিনিস। কারণ রাশিকেই আমরা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে শুরু করব আমরা কি দিয়ে? রাশির ডেফিনেশন বা সংজ্ঞা দিয়ে। আমি সব ডেফিনিশন বা সংজ্ঞায় আপনাদেরকে একটা একটা করে পড়াবো। কেন পড়াবো? কারণ ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আপনাদের সংজ্ঞামূলক প্রশ্ন যেমন থাকে, ওইখান থেকে এমসিকিউ থাকে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে রাশি কাকে বলে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তাহলে রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। সো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। এখন রাশিটা কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার। এখন এই দুই প্রকার রাশি নিয়ে আমরা একটু চিন্তা করব। সো এই যে দুই প্রকার রাশি আছে আমাদের, এই দুই প্রকার রাশি অ্যাকচুয়ালি কি কি রাশি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি? স্কেলার রাশিটা হচ্ছে যে রাশিটার শুধুমাত্র মান দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি আপনার বাসা থেকে 50 মিটার গিয়েছেন। তাহলে এই যে 50 মিটার, এইটার মান আছে, এটার কিন্তু দিক নাই, জাস্ট 50 মিটার গেছেন। তাহলে আমরা রাশিটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি, যার শুধুমাত্র মান আছে, আর আরেকটা হচ্ছে ভেক্টর রাশি, যার মান ও দিক উভয়টি আছে। এখন আমরা আজকের যে আলোচনায় প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভেক্টর রাশি অ্যাকচুয়ালি কেন লাগবে। সো আমরা কেন ভেক্টর রাশিটা দরকার বা ভেক্টর রাশি কেন আমাদের প্রয়োজন সেটা আমরা একটু জানবো। ঠিক আছে? ওকে। আচ্ছা, দেখেন চলেন আমরা ভেক্টর রাশি কি সেটা একটু জানি এবং শিখি। দেখেন ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা শুরুতেই বললাম যে যার মান এবং দিক উভয়টি আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর রাশির পরিবর্তন কখন হবে সেটা আগে জেনে নেই। শুধুমাত্র মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়, কিন্তু ভেক্টর রাশির পরিবর্তন মান বা দিক বা উভয়টির পরিবর্তন হলেই হয়। তাহলে ভেক্টর রাশির পরিবর্তন কি কখন হয় সেটা আমরা এখন এখানে একটু লিখে রাখবো। ভেক্টর রাশির পরিবর্তন হয় মান বা দিক বা উভয়টির পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। ওকে। সো তাহলে আমরা এখন দেখব ভেক্টর রাশি আসলে কি মিন করে সেটা আমরা একটু খুঁজি, যে একটা ভেক্টর রাশি আসলে কি বা ভেক্টর রাশি কেন আমাদের প্রয়োজন হয়, সেই জিনিসগুলা আমরা এখন একটু একটু করে দেখব। প্রথমেই একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমার মানও লাগবে, দিকও লাগবে। কিসের জন্য? ভেক্টর রাশির জন্য। যে কোনো একটা যদি থাকে অন্যটা যদি না থাকে তাহলে কিন্তু আমার সেটা ভেক্টর রাশি হবে না। মান এবং দিক উভয়টি থাকতে হবে। সো আমরা তাহলে প্রথমেই যে জিনিসটা দেখব যে ভেক্টর রাশি কিভাবে আসে সেটা একটু দেখব, সেটা দেখে আমরা শুরু করব শেখাটা।
ধরেন ফর এক্সাম্পল আপনার কোনো একটা বন্ধুর বাসা আছে কোথাও, বাট আপনি জানেন না বন্ধুর বাসাটা কোথায়। সো আপনার একজন বন্ধু এখানে আছে, তার কোনো কারণে খুব মন খারাপ, আপনার এই বন্ধুটার খুবই মন খারাপ। সো একটা মন খারাপ স্মাইলি আপনার বন্ধুটা, সে একেবারে মন খারাপ করে বসে আছে। এখন আপনি তার বাসায় যেতে চান। ওর মন খারাপ শুনে আপনারও হাসি মুখ একটু নাই হয়ে গেছে, আপনি এখনো বেজার হন নাই, কিন্তু আপনি একটু গম্ভীর। কোনো একটা কারণে আপনি আপনার বন্ধুর বাসাটা চেনেন না, আপনি শুনছেন যে ওর মন খারাপ, আপনি ওর বাসায় যাবেন ওকে একটু সাপোর্ট দিতে, কিন্তু আপনি ওর বাসাটা চেনেন না। আপনি অন্য কোনো একটা বন্ধুকে বললেন যে দোস্ত ওর বাসাটা কোথায়, ধরেন আপনি অন্য একটা বন্ধু একে, এই যে নীল রঙের যে স্মাইলিটা আছে, একে জিজ্ঞেস করলেন দোস্ত এর বাড়ি কোথায়। এ যদি আপনাকে শুধুমাত্র বলে যে তোমার বাসা থেকে, সাদার বাসা থেকে হলুদের বাসা 50 মিটার দূরত্বে, আপনি জীবনেও আপনার এই বন্ধুর বাসা খুঁজে পাবেন না। খেয়াল করেন, আবার রিপিট করতেছি, আপনি এই নীলকে জিজ্ঞেস করলেন হলুদের বাসা কোথায়, আপনি সাদা নীলকে জিজ্ঞেস করলেন এই হলুদের বাসা কোথায়। নীল আপনাকে বলল আরে তোর বাসা থেকে 50 মিটার দূরে যা, তাহলে তুই হলুদের বাসায় চলে যাবি। এখন 50 মিটার আপনি কোন দিকে যাবেন, জিনিসটা খেয়াল করেন, 50 মিটার তো আপনি যে কোনো দিকে যেতে পারেন তাই না। আপনি 50 মিটার ডানে যেতে পারেন, 50 মিটার বামে যেতে পারেন, 50 মিটার উত্তরে যেতে পারেন, দক্ষিণে যেতে পারেন, সব দিকেই তো 50 মিটার আঁকা পসিবল। তাহলে অ্যাকচুয়ালি আপনাকে যদি বলা হয় শুধুমাত্র 50 মিটার দিয়ে, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে আমি যাব কোন দিকে 50 মিটার। তাহলে 50 মিটার দূরত্ব আমি বললেই হবে না, এর পাশাপাশি বলতে হবে কোন দিকে যাবেন। সো কোন দিকে যাবেন সেটা যদি বলে দেওয়া হয় সেক্ষেত্রে তখন কিন্তু এই হলুদ স্মাইলির বাসায় সাদা স্মাইলি ইজিলি চলে যেতে পারবে। তার মানে হচ্ছে সুনির্দিষ্টভাবে যদি একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে হয় তখন অতি অবশ্যই শুধু মান দিয়ে হবে না, মানের পাশাপাশি কি লাগবে, দিক লাগবে। তাহলে এই কথাটা আমরা লিখে ফেলি, সুনির্দিষ্টভাবে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে চাইলে মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হয়। সো শুধুমাত্র মান দিয়ে একটা বস্তুকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যাবে না, মানের পাশাপাশি কি লাগবে, দিক লাগবে। তাহলে এখন চলেন এই যে সিনারিওটা, এটা থেকে আমরা বুঝলাম দিক কেন প্রয়োজন। এখন আবারও আমি চিত্রটা আরেকবার আঁকি। আপনি এখন নীলের উপরে খুব বিরক্ত, কারণ নীল আপনাকে একটা ইনস্ট্রাকশন দিছে, যে ইনস্ট্রাকশনটা ইনকমপ্লিট ইনস্ট্রাকশন, আপনি ওই ইনস্ট্রাকশনটা দিয়ে হলুদের বাসা পর্যন্ত যেতে পারছেন না। এইবার আপনি অন্য আরেক ফ্রেন্ডকে ধরেন, এখানে লাল একটা স্মাইলি আছে, এটা লাল, লালটু মিয়া, এই লালটুসকে জিজ্ঞেস করলেন দোস্ত হলুদের বাসা কোথায়, আমাকে একটু বলে দাও না। লাল এখন আপনাকে এইভাবে ইনস্ট্রাকশন দিল, লাল বলল যে আপনার পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে 50 মিটার। সো লাল এখন আপনাকে একটা মানও দিছে একটা দিকও দিছে, খেয়াল করেন। এই লালের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনি যাইতে চান, এখন প্রথম কথা হচ্ছে পূর্ব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা, চলেন দেখি। আমরা ইউজুয়ালি যে কোনো সারফেস বা তলে উত্তরটা হচ্ছে উপরে, সোজা উপরে, এটা হচ্ছে উত্তর, নিচে এটা হচ্ছে দক্ষিণ, ডান পাশে পূর্ব, বাম পাশে হচ্ছে পশ্চিম। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম,
সুতরাং বলা হলো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে পূর্ব দিক সোজা ডান দিক, আর উত্তর দিক এইটা। তাহলে দেখেন লাল আপনাকে ইনস্ট্রাকশনটা কিভাবে দিয়েছে, এটা পূর্ব দিক, পূর্ব দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপনি উত্তর দিকে যাচ্ছেন 50 মিটার। এখন কিন্তু আপনি ডিরেক্টলি আপনার বন্ধুর বাসায় পৌঁছে গেছেন এবং বন্ধুকে তখন সান্ত্বনা দিতে পারবেন। সো খেয়াল করেন আমাদের তার মানে যখনই কোনো রাশির প্রকাশে একই সাথে মানও আসবে দিকও আসবে, এই যে এরকম একটা মান আছে 50 মিটার, এটা হচ্ছে মান, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটা হচ্ছে দিক। দিকটাকে আমরা এইভাবে কোণের মাধ্যমে আসলে প্রকাশ করতে পারি। সুতরাং এই যে দেখেন আমাদের এখনকার যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটায় এটা হচ্ছে একটা কি রাশি, ভেক্টর রাশি। এখন একই ভেক্টরকে অনেকভাবে প্রকাশ করা যেতে পারে, বাট আমরা পার্টিকুলারলি দুইটা জিনিস এখন দেখব। এই যে ভেক্টরটা, এই যে বন্ধুর বাসাটা, হলুদের বাসাটাকে দুইভাবে বলা যেত। চলেন আমরা দুইভাবেই শিখি। সো আপনার সাদার বাসা আপনার এখানে, সরি সাদা তো, সো আপনার বাসাটা হচ্ছে এখানে, আর হলুদের বাসা এখানে। আমি বলছি যে একাধিকভাবে একই জিনিসকে বলা যায়, মানের পরিবর্তন না করে অ্যাকচুয়ালি দিকের মাধ্যমে একই বস্তুকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করা যায়। জিনিসটা দেখেন কিভাবে আসে, সেটা একটু আমরা বুঝি ব্যাখ্যা করে। সো আমাদের এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক। সুতরাং এইখানকার কোণটা যদি হয়ে থাকে 60 ডিগ্রি, তাহলে অতি অবশ্যই এইখানকার কোণটা কত হবে, 30 ডিগ্রি হবে। খেয়াল করেন এই পূর্ব দিকের সঙ্গে যদি এইখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে থাকে, হলুদের বাসায় যাওয়ার দূরত্বটা, তাহলে উত্তর দিকের সাথে অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, কারণ পূর্ব আর উত্তরের মাঝখানের কোণটা কত, টোটাল 90 ডিগ্রি। সো এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, সেটা আমরা পেয়ে গেছি। এখন খেয়াল করেন আমাদের অ্যাকচুয়ালি এইখানে যে দূরত্বটা আছে, দূরত্বটা 50 মিটারই থাকবে। এখন আমরা লেখাটা দুইভাবে লিখতে পারি। আমি দুইটা লেখায় লিখে দেখাবো যে মানের পরিবর্তন না করে দিকটাকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করা যায়। দিকের পরিবর্তন হচ্ছে না, কিন্তু দিকটাকে প্রকাশ পদ্ধতি ভিন্ন রকম হতে পারে। আমি প্রথমবার যেটা লিখব, 1 নাম্বার হচ্ছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে 50 মিটার। আমি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 50 মিটার গেলে হলুদের বাসায় আসব। অথবা যদি কথাটা এইভাবে বলি, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে 50 মিটার। দেখেন দুইটা জিনিস আসলে একই, শুধুমাত্র বাংলায় বলার সময় আমরা ভিন্ন ভিন্নভাবে বলছি। আমি একবার বলছি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 50 মিটার, আর একবার বলতেছি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে 50 মিটার। এতে কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টরের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আসেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এই ভেক্টরটাকে প্রকাশ করলাম, এই ভেক্টরটা কার সাপেক্ষে প্রকাশ করছি, এই হলুদের সাপেক্ষে প্রকাশ করছি না, সরি সাদার সাপেক্ষে প্রকাশ করছি। আমি ভেক্টরটাকে প্রকাশ করতেছি কার সাপেক্ষে, এই যে দেখেন এই সাদার সাপেক্ষে প্রকাশ করছি। এখন যদি এই মানটা 50 মিটার চেঞ্জ হয় বা এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, আমি কি আর হলুদের বাসায় থাকবো? জিনিসটা বুঝেন,
সাদার বাসা থেকে আমি যদি পূর্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ না করে ধরেন 65 ডিগ্রি কোণ করে 50 মিটার যাব, তাহলে কিন্তু হলুদের বাসায় পৌঁছানো হবে না। তার মানে দিকের পরিবর্তন হলে আমার ভেক্টরটা পরিবর্তন হলো। আবার যদি আমি ধরেন দিকের পরিবর্তন না করে 50 মিটারের জায়গায় 40 মিটার যাই, যে আমি পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেই যাব, কিন্তু যাব 60 মিটার, তাও কিন্তু হলুদের বাসায় পৌঁছাবো না। তার মানে মান বা দিক আর দুইটা চেঞ্জ করলে তো আরো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং শুধুমাত্র মান বা দিক বা উভয়টির পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। তাহলে ভেক্টর রাশির কখন পরিবর্তন হয় সেটা আমরা এখান থেকে জানলাম। ওকে, এইবার আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখব যে শুধুমাত্র মান বা শুধুমাত্র দিক বা উভয়টির পরিবর্তন হলে কিভাবে ভেক্টরগুলো পরিবর্তিত হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। তাহলে চলেন এখন যে জিনিসটা আমরা শুরু করব সেটা হচ্ছে, ধরেন কোনো একটা পার্টিকুলার লোকেশন, কোনো একটা পার্টিকুলার স্থান, এই পার্টিকুলার স্থানের জন্য আমরা অন্য কোনো স্থান থেকে এই নির্দিষ্ট স্থানের যে ভেক্টর বা দূরত্ব বা প্রকাশ পদ্ধতি, এই জিনিসটা কীরকম হয় সেটা একটু শিখি, একটু দেখি। সো ধরেন আপনার স্কুলটা, আপনার যে স্কুলটা আছে সেই স্কুলটা এখানে কোথাও অবস্থিত, এইটা আপনার স্কুল। এখন এতক্ষণ ধরে আমি কিন্তু আপনার 2 জন 3 জন বন্ধু বান্ধবের কথা বলছিলাম। তাহলে ধরেন আপনি আছেন এইখানে, আপনি আছেন এইখানে, আপনার হলুদ ফ্রেন্ডের বাসা এইখানে, আর আপনার লাল ফ্রেন্ডের বাসা হচ্ছে এইখানে। দেখেন বস্তু একটাই, এই স্কুল। আমরা স্কুলের দূরত্বটাই মাপবো বিভিন্নভাবে। সো 3 জনের সাপেক্ষে স্কুলের যে অবস্থান সেটা আমরা একটু মাপবো, 3 জনের সাপেক্ষে স্কুলের অবস্থানটা মাপবো। চলেন দেখি সেটা কিভাবে আসে। ঠিক আছে, সো খেয়াল করেন এই সাদার সাপেক্ষে স্কুলের যদি অবস্থানটা দেখতে যাই, সাদার সাপেক্ষে স্কুলের অবস্থানটা আমরা আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এঁকে নেই। এটা হচ্ছে আমার উত্তর, এটা পূর্ব। ধরেন সাদার বাসা থেকেই স্কুলটা এইভাবে, এইখানে যে দূরত্বটা, এই দূরত্বটা ধরলাম এটা 100 মিটার, এবং এই কোণটা ধরে নিলাম 45 ডিগ্রি। তাহলে খেয়াল করেন এই সাদার বাসা থেকে স্কুলটাকে যদি আমি প্রকাশ করতে যাই, কিভাবে প্রকাশ করব, সেটা হচ্ছে পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে 100 মিটার। তাহলে সাদাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার স্কুল কোন দিকে, সাদা কি বলবে, পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে 100 মিটার যদি যাই আমি আমার বাসা থেকে, তাহলে আমি স্কুলে পৌঁছে যাব, এটা সাদা বলবে। এখন লালকে জিজ্ঞেস করা হলো, এ লালটুস তোমার স্কুল কোন দিকে বলো তো। সো লালটুস তখন কি অ্যান্সার দিবে, তখন একটু দেখি। সো এই লাল্লুসকে জিজ্ঞেস করা হলো এই বেচারার স্কুল কোন দিকে। এখন দেখি লালটুস কি অ্যান্সার দেয় বা লালটুস কিভাবে অ্যান্সার দেয়। লাল্লুসের জন্য এটা উত্তর, এটা পশ্চিম। তাহলে লাল্লুস এখন এই উত্তর পশ্চিমের মাঝখানে কোনো একটা ডিরেকশন থেকে সে স্কুলে আসে। তাহলে লালটুস মিয়া স্কুলে আসে এইভাবে।
সো ধরেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি এবং দূরত্ব এটা ধরেন 90 মিটার। তাহলে লালটুস মিয়া অ্যান্সার দিবে পশ্চিম দিকের সাথে 50 ডিগ্রি কোণে উত্তর দিকে 90 মিটার। সো লালটুস কিন্তু আরেকটা কথা বলল, ঠিক আছে। এখন যাই, চলেন হলদে এই হলুদ বাবাজিকে জিজ্ঞেস করি, তোমার স্কুল কই? এটা হচ্ছে উত্তর, এটা পশ্চিম, এটা দক্ষিণ। তাহলে হলুদ এখন যেটা বলবে যে আমার স্কুলটা এরকম। খেয়াল করেন, হলুদের জন্য তাহলে দক্ষিণ দিকের সঙ্গে এখানে অ্যাঙ্গেলটা ধরেন 15 ডিগ্রি, আর এই দূরত্ব ধরেন 70 মিটার। তাহলে হলুদ যেটা বলবে সেটা হচ্ছে দক্ষিণ দিকের সাথে 15 ডিগ্রি কোণে পশ্চিম দিকে 70 মিটার। এখন দেখেন এই জায়গাটায় ভেক্টরের অনেক কিছু আমি পড়ায় ফেলছি, একটু পরেই দেখাবো। মানে আপনাদের এই জিনিসগুলা বইয়ে গুছায় লিখে নাই, বইয়ে দেয় নাই। সো বইয়ে যখন সংজ্ঞা পড়তে যান আপনাদের হযবরল লাগে, কেন কোথা থেকে আসলো। এখন এখান থেকে দেখেন আমি আপনাদের কি কি সংজ্ঞা পড়াই। প্রথমে একটা জিনিস খেয়াল করেন, আপনারা এই জায়গাটা থেকে একটু মনোযোগ দিয়ে দেখেন। স্কুল, এই স্কুলটার দূরত্ব মাপার জন্য বা স্কুলের অবস্থান দেখার জন্য আমাকে কোনো একটা বস্তুকে সুনির্দিষ্ট করতে হচ্ছে। তার মানে হয় আপনি সাদাকে জিজ্ঞেস করবেন, অথবা লালকে জিজ্ঞেস করবেন, অথবা হলুদকে জিজ্ঞেস করবেন যে স্কুল কই। সবাই কিন্তু তার অবস্থানের সাপেক্ষে স্কুলের অবস্থান বর্ণনা করবে। তাহলে দেখেন আমরা যে কোনো একটা বস্তুর অবস্থান আর একটা বস্তুর সাপেক্ষে নির্ণয় করি। সাদাকে যখন জিজ্ঞেস করছেন যে স্কুল কই, সাদা বলতেছে আমার বাসার সাপেক্ষে পূর্ব দিকের সঙ্গে এত কোণে উত্তর দিকে এত মিটার গেলে আমি স্কুলে পৌঁছাবো। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়াচ্ছে এই যে খেয়াল করেন, একটা বস্তুর সাপেক্ষে কিন্তু আর একটা বস্তুর অবস্থান মাপা হয়। তাহলে এই যে যার সাপেক্ষে অন্য আরেকটা বস্তুর অবস্থান মাপি সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আমি এখানে তিনটা ভিন্ন ভিন্ন ভেক্টর পাইছি, একটা, দুইটা, তিনটা। এক, দুই, তিন। এই তিনটা ভেক্টর কি তিনটা বস্তুর সাপেক্ষে না? একই স্কুলের জন্য তিনটা ভিন্ন ভিন্ন ভেক্টর, বাট সেটা তিনটা ভিন্ন ভিন্ন অবস্থান বা তিনটা ভিন্ন ভিন্ন বস্তুর সাপেক্ষে। সো এই সাদা, লাল, হলুদ এরা সবাই স্কুলের জন্য কি প্রসঙ্গ কাঠামো। সো খেয়াল করেন এখানে দুটো জিনিস আমি আপনাদেরকে একদম এক্সাম্পল আকারে দেখাইলাম। এখন আমি আপনাদেরকে প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাই পড়াই নাই, একটু পরে প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা আমি পড়াচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে। যার সাপেক্ষে কোনো একটা সুনির্দিষ্ট বস্তুর অবস্থান প্রকাশ করা হয়, নির্ণয় করা হয়, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আবার রিপিট করছি, যার সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। তাহলে এই সাদা প্রসঙ্গ কাঠামো, লাল প্রসঙ্গ কাঠামো, হলুদ এরা প্রত্যেকেই কি প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, চলেন তাহলে এখন একটু প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞায় যাব। তার আগে আরেকটা জিনিস খেয়াল করেন, যদি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করি, দেখেন সাদা থেকে কোথায় আসছি? লালে আসছি। ভেক্টর কি একই আছে? চেঞ্জ হয়ে গেছে। তার মানে প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন হলে ভেক্টরের পরিবর্তন হয়। দেখতে পাচ্ছেন কত কত এমসিকিউ ইনফরমেশন এখানে। সো আপনারা অনেক সময় বলেন যে ভাইয়া এমসিকিউ তো পারি না, কোথা থেকে পড়বো? কনসেপ্ট পড়েন, এমসিকিউ সব ইনশাল্লাহ পারবেন। আবার রিপিট করতেছি, খেয়াল করেন এই যে প্রসঙ্গ কাঠামোগুলি আছে, আমি সাদা থেকে লালে গেলে ভেক্টর এক থাকবে? থাকবে না। তার মানে প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন হলে অবশ্যই কি হবে? ভেক্টরের পরিবর্তন হবেই হবে। এখন চলেন আমরা প্রসঙ্গ কাঠামো পড়ব এবং প্রসঙ্গ কাঠামো কয় প্রকার কি কি সেগুলো একটু দেখব। সো প্রসঙ্গ কাঠামো,
যার বা যে কাঠামোর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। সুতরাং একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এখন আবার প্রসঙ্গ কাঠামোর পাশাপাশি আরেকটা জিনিস পড়ে রাখতে হবে, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। সো প্রসঙ্গ বিন্দু কি জিনিস? প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলে। তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো পেলাম, প্রসঙ্গ বিন্দু পেলাম, এই দুইটা পেয়ে গেছি। এখন আবার প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। সো আমরা একটু সংজ্ঞা আকারে শিখে রাখি, কেন শিখে রাখবো? এমসিকিউ তো আসতেই পারে, তাই না? এবং নটরডেম কলেজের কুইজে একবার এমসিকিউতে এই অজড় প্রসঙ্গ কাঠামোর এমসিকিউ দেওয়া হয়েছিল। সো যারা একটু ভালো করতে চান তাদের দুইটা জিনিসই অ্যাকচুয়ালি জেনে রাখতে হবে। তাহলে চলেন আমরা একটু প্রসঙ্গ কাঠামো আর প্রসঙ্গ বিন্দুটা গ্রাফিক্যালি দেখব, তারপর প্রসঙ্গ কাঠামো কয় প্রকার সেটা আমরা একটু বুঝবো। সো আমি আগে একটু প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পলে আগে আসি। ধরেন এইটা হচ্ছে আমার বাসা, এইটা আমার বাসা, আর এইখানে আমার এলাকার মসজিদটা, এখানে ধরেন মসজিদ। তাহলে ধরেন আমার যদি কোনো আত্মীয় আমার বাসায় আসে, সে যদি কোনো একটা ওয়াক্তের নামাজের সময় সে মসজিদে যেতে চায়, সে আমাকে জিজ্ঞেস করবে যে বাবা আমি মসজিদে কিভাবে যাব। আমি কিন্তু আমার বাসার সাপেক্ষে মসজিদের অবস্থানটা বলে দিব। তাহলে আমার বাসাটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। খেয়াল করবেন, কাঠামো, একটা কাঠামো কি অনেকগুলা বিন্দু, অনেকগুলা অংশের সমন্বয়। সো আমার গোটা বাসাটাই প্রসঙ্গ কাঠামো। সো আমার বাসাটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন আমি নিশ্চয়ই আমার বাসার সকল বিন্দু থেকে মসজিদের দূরত্ব সমান এটা বলতে পারবো না। সো আমার বাসার গেট থেকে মসজিদ কত দূরে সেটা আমি বলতে পারি, অথবা আমার বাসার গ্যারেজে যেখানে পার্কিং স্পেসটা আছে সেখান থেকে মসজিদের দূরত্ব কত সেটা বলতে পারি। তাহলে দেখেন প্রসঙ্গ কাঠামো একটা বড় জিনিস, আর কাঠামোর ভিতরে কোনো একটা বিন্দু যদি নির্দিষ্ট করি সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তাহলে দুইটাকে কিন্তু কখনো গুলাবেন না। প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি পুরো কাঠামো, পুরো বস্তুটা, আর বিন্দু হচ্ছে কাঠামোর যে বিন্দুটাকে আপনি ফিক্স করে নিচ্ছেন সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। ধরেন আমার বাসার গেট আছে এখানে, এখানে বাসার গেট আছে। তাহলে এই পয়েন্ট থেকে মসজিদকে যদি আমি ইন্ডিকেট করি যে মসজিদের গেটটা এখানে, তাহলে এই যে দেখেন আমার বাসার এই যে বাসার উপরের এই বিন্দুটা হচ্ছে আমার প্রসঙ্গ বিন্দু। তাহলে আমার বাসা, পুরা বাসাটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো।
আর আমার বাসার যে বিন্দুটাকে আমি নির্দিষ্ট করব, কেন বিন্দু নির্দিষ্ট করতে হয়? ধরেন দূরত্ব মাপবো একটা ফিতা দিয়ে, তাহলে ফিতা কি গোটা বাসায় জুড়ে একদম পেঁচায় পুচায় তারপর মাপবো মসজিদ, নাকি বাসার কোনো একটা বিন্দু থেকে আমি অ্যাকচুয়ালি দূরত্ব মাপবো? বাসার কোনো একটা বিন্দুতে টেপের 0 পয়েন্টটাকে রেখে তারপর আমি মসজিদের দূরত্ব মাপবো। তাহলে প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুর সাপেক্ষে, এই যে দেখেন একটু আগে লিখে দিছি, প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। তাহলে আমরা এখানে এই যে বিন্দুর সাপেক্ষে মসজিদের দূরত্ব নির্ণয় করছি সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামো পেয়ে গেছি আমরা, প্রসঙ্গ বিন্দু পেয়ে গেছি আমরা, ঠিক আছে? এখন এই প্রসঙ্গ কাঠামো অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। সো চলেন, প্রসঙ্গ কাঠামো দুই প্রকার। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা সাধারণত সবকিছু জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই করি। আমরা অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে চিন্তা করি কম, আমরা জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করি। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা একটু আমি বুঝিয়ে বলি আপনাদেরকে। জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে ওই প্রসঙ্গ কাঠামো যে প্রসঙ্গ কাঠামোতে আপনি নিউটনের যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলা অ্যাপ্লিকেবল, নিউটনের সূত্রগুলি প্রযোজ্য, এটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি আমার নিউটনের সূত্রগুলা অ্যাকচুয়ালি যদি কোথাও প্রযোজ্য না হয়, যে নিউটনের সূত্রের পরিপন্থী হয়ে যাচ্ছে, তখন সেটা কি অজড় প্রসঙ্গ কাঠামো। আমি এক্সাম্পল দিচ্ছি, নিউটনের সূত্রগুলি প্রযোজ্য নয়। এটা নিয়ে খুব বেশি টানা হেঁচড়া করতে হবে না আপনাদের, আপনারা মাথায় রাখবেন আমরা সবসময় জড় প্রসঙ্গ কাঠামো ব্যবহার করি, আমরা সাধারণত অজড় প্রসঙ্গ কাঠামো আমাদের ব্যবহার করার দরকার হয় না। এইবার আসেন জড় প্রসঙ্গ কাঠামো কোনগুলা। এই যে আমার বাসা, এটা কি একটা জড় প্রসঙ্গ কাঠামো? কারণ আমার বাসায় আমি যখন এই যে আপনাদের ক্লাস নিচ্ছে, আমি যদি এখন কোনো কারণে যেখানে বসে আছি সেটার পায়া ভেঙে যায়, পপাত ধরণীতল, আমি পড়ে যাব। কোন সূত্র অনুযায়ী পড়ব? নিউটনের গতিসূত্র অনুযায়ী পড়ব, যে আমি যে চেয়ারটায় বসে আছি আমার ওজনের সমান এবং বিপরীতমুখী মানের একটা বল সে প্রয়োগ করতেছে। সো আমার বাসাটার ভিতরে তাহলে কিন্তু দেখেন নিউটনের গতিসূত্রগুলা প্রয়োগ করেই জিনিসপত্রগুলা আছে, এই জন্য এটা জড় প্রসঙ্গ কাঠামো। বা আমি যখন এইখানে চেয়ারটায় বসে আছি, তাহলে আমি যে চেয়ারটায় বসে আছি সেটা কি একটা জড় প্রসঙ্গ কাঠামো। আমার চেয়ারটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর চেয়ারের কোনো একটা বিন্দু হচ্ছে প্রসঙ্গ বিন্দু। এইবার তাহলে অজড় প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল কি হইতে পারে সে জায়গায় আমরা একটু আসি। যে একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমার ট্রেন, একটা ট্রেন, এই ট্রেনটা গতিশীল হলো, তাহলে যখন তার ত্বরণ হচ্ছে ওই ত্বরণশীল ট্রেনের সাপেক্ষে অন্য একটা মানুষের গতি বা ঘূর্ণন গতি, এই টাইপ কমপ্লেক্স মোশন যখন চলে আসে তখন কিন্তু খুব কঠিন হয়ে যায়। আমি একটু বুঝাই, আপনারা বুঝবেন, আমি একদম সহজ করে বুঝাই। আমার বাসা না হয়ে ধরেন একটা গতিশীল গাড়ির সাপেক্ষে আমি মসজিদের অবস্থান বলতে যাব, যান বেড়ে যাবে আপনার। খেয়াল করেন, বাসাটা না হয়ে যদি গাড়ি হয় এবং গতিশীল গাড়ি, গতিশীল গাড়ির প্রত্যেক মোমেন্টে মোমেন্টে কি চেঞ্জ হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অবস্থানের পরিবর্তন হয়ে যাচ্ছে না? তাহলে সুনির্দিষ্টভাবে তখন কিন্তু মসজিদের অবস্থান আপনি নির্ণয় করতে পারবেন না।
আর সঙ্গে যদি ত্বরণ বা মন্দন হয় তাহলে তো গেছেন, আরও ঝামেলা হবে। সো মাথায় রাখেন, অজড় প্রসঙ্গ কাঠামোটা আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি জড় প্রসঙ্গ কাঠামো, এবং সাধারণত আমাদের সকল প্রসঙ্গ কাঠামোকে আমরা স্থির অবস্থায় বিবেচনা করি, আমরা সাধারণত গতিশীল অবস্থায় বিবেচনা করি না। আর যদি গতিশীল অবস্থায় বিবেচনা করিও, সেটা আমি গতিবিদ্যায় যে দেখাবো যে আপেক্ষিক বেগের কিছু ইস্যু আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। আপাতত আপনাদের এই ডেফিনেশন বা সংজ্ঞাগুলি জানা থাকলে ইনশাল্লাহ চলবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন করলে কোনো একটা বস্তুর অবস্থানের বা ভেক্টরের কি হয়, পরিবর্তন হয়ে যায়। এইটুকু মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন, এই যে আমরা যে প্রসঙ্গ বিন্দু বললাম, এটার আর একটা নাম আছে, এটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু বলা হয়। প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু মানে যেটাকে আপনি অরিজিন ধরতেছেন। সো আমি এখানে প্রসঙ্গ বিন্দু যেমন লিখলাম, এটাকে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু বলা হতে পারে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু মানে যে বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা ভেক্টর নির্ণয় করি বা কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করি, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। ওকে, সো অনেকক্ষণ ধরে বাংলা প্যাচাল পারতেছি, বোরিং হয়ে যাওয়ার কথা যে এত এত লোকটা বাংলা প্যাচাল কেন পারতেছে। চলেন এখন একটু বাংলা প্যাচাল থেকে অঙ্ক প্যাচালে আসি। যে এতক্ষণ ধরে বাংলায় ভেক্টরকে প্রকাশ করলাম, কিন্তু আসলে তো বাংলায় প্রকাশ করতে গেলে বিপদ হয়ে যাবে। একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টর তো যোগ করা যাবে না, বাংলায় বাংলায় তো যোগ করাটা কঠিন ব্যাপার। তাহলে আমাদের এখন প্রথম কাজ হবে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করে সেটা শেখা। তাহলে চলেন আমরা শুরুতেই যেটা শিখব, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। আমি এখানে আপনাদেরকে দুইটা জিনিস শেখাবো, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো চলেন আমরা আগে এই দুইটা একটু শিখে নেই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি, তাহলে এটা বুঝতে আমাদের অনেক সহজ হবে। সো তাহলে শুরুতে আমাদের যেটা শিখতে হবে, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এইটা প্রথম আমাদের শিখতে হবে। সো কার্তেশীয়টা কি, কার্তেশীয় হচ্ছে আমরা নর্মালি যখন গ্রাফগুলো আঁকছি, গ্রাফ আঁকার সময় এক্স ওয়াই পয়েন্ট আইডেন্টিফাই করতেছি, এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে। তো আমরা যখন গ্রাফগুলো আঁকি, তাহলে দেখেন ধরেন কোনো একটা পয়েন্ট, এটাকে এক্স ওয়াই বললাম, তাহলে এক্সটা কি এখানে ভুজ, ভুজ মানে কি ওয়াই অক্ষ থেকে দূরত্ব। কথাগুলো আমি বলি, মনোযোগ দিয়ে শোনেন, মনে রাখেন, কারণ পরে যে এগুলোই কাজে লাগবে। তাহলে এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, খেয়াল করেন এক্স ওয়াই। তাহলে এইটা যদি এক্স হয় মানে এক্স অক্ষ বরাবর কতটুকু সরতেছি, বা ওয়াই অক্ষ থেকে দূরত্ব না, খেয়াল করেন এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্বটাই কি, ভুজ। সো আমি এগুলো আবার লিখবো, বাচ্চাবেলায় পড়ার কথা ভুলে যেয়ে থাকলে রিভিশন হয়ে যাবে। তাহলে ভুজ এক্স মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আমার ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, সেটাকে এই বিন্দুর কি বলা হয়, ভুজ বলা হয়। আর কোটিটা হচ্ছে ওয়াই। এখন কোটিটা যখন ওয়াই, এই ওয়াইটা অ্যাকচুয়ালি কোন অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জাস্ট বিন্দুর অবস্থান নির্দেশ করতেছি আমি দুইটা দূরত্ব দিয়ে। মনোযোগ দিয়ে খেয়াল করেন,
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান নির্দেশ করতেছি দুইটা দূরত্ব দিয়ে। এই যে এক্স একটা দূরত্ব, ওয়াই কি আরেকটা দূরত্ব না? তাহলে দুইটা দূরত্ব দিয়ে একটা বিন্দুর অবস্থান নির্দেশ করতেছি কার সাপেক্ষে? মূল বিন্দু বা অরিজিনের সাপেক্ষে। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0। তাহলে আমাদের এই যে দেখেন এই 0 0টা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর কি বিন্দু? মূল বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে দুইটা দূরত্ব দিয়ে আমরা অন্য একটা বিন্দুর অবস্থান পিন পয়েন্ট করতেছি, সুনির্দিষ্ট করতেছি। তাহলে এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি ব্যবস্থা? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দেখেন কার্তেশীয় হয়ে গেছে, এবার আমরা আসবো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। আমরা এখন দেখব পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কিভাবে আসে সেটা আমরা দেখি। দেখেন এই যে বিন্দুটা আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার মূল বিন্দু থেকে একটা দূরত্ব অবশ্যই আছে। তাহলে মূল বিন্দু থেকে দূরত্বটাকে ধরলাম আর। এই যে বিন্দুটা, এটা মূল বিন্দু থেকে একটা দূরত্বে আছে, সেই দূরত্বটা হচ্ছে আর। এবং এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা হচ্ছে থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা থিটা আছে। তাহলে আমি যদি খেয়াল করেন এই মূল বিন্দু বা অরিজিন 0 0 জানি, এবং আপনাকে যদি আর এবং থিটা দিয়ে দেওয়া হয়, যে ধরেন এটা একটা পি বিন্দু, আপনাকে আর দিয়ে দিছে, থিটা দিয়ে দিছে, বলল তোমার দূরত্ব হচ্ছে মূলবিন্দু থেকে এত এবং এত কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এই থিটা এইখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন। তাহলেও কি আপনি এই পি বিন্দুতে আসতে পারবেন? তার মানে দাঁড়াচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেমন আমি দুইটা দূরত্ব ব্যবহার করে একটা বিন্দুতে যেতে পারি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা অ্যাকচুয়ালি একটা দূরত্ব এবং একটা কোণ ব্যবহার করি। তাহলে দেখেন একটা ভেক্টরকে প্রকাশ করা যায় দুই ভাবে। এই যে খেয়াল করেন, আমি এইখানে এক্স ওয়াই যে বিন্দুটা আছে এটাকেই পি বিন্দু বলি। এখন এসে এক্স ওয়াই বিন্দুটাকে আমরা পি বিন্দু বলছি। তাহলে এই পি বিন্দুটাকে দুইটা দূরত্বের মাধ্যমে প্রকাশ করা যায়, অথবা এই একই পি বিন্দুকে একটা দূরত্ব এবং একটা কোণের মাধ্যমে প্রকাশ করা যায়। সো ক্লাসের শুরুতেই কিন্তু আমি কোণের ব্যাপারটা বলছিলাম। সো খেয়াল করেন এই যে কোণ যখনই থাকে সেটা তখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে ট্রান্সফরমেশন বা রূপান্তর শিখব, যে দুইটার মধ্যে সম্পর্কটা স্থাপন করতে শিখব। চলেন দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে শিখি। পি পয়েন্টটা ধরেন এক্স ওয়াই পয়েন্ট, তাহলে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে একটু দেখেন আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ইউজ করি, আমি ধরেন এটা পি বিন্দু, এটা ও বিন্দু, এটা এম বিন্দু, ত্রিভুজ পিও এম হতে, পিও এম ত্রিভুজটা থেকে আমরা কি পাবো? ও পি স্কোয়ার ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার, বা ও পি স্কোয়ার মানে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যে দূরত্ব আর পেলাম, আর সমান কি হচ্ছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। এটা কিন্তু পেয়ে গেছি ত্রিভুজ পিওএম থেকে। সো এক্স ওয়াই জানা থাকলে আর বের করা যায়। আবার এই ত্রিভুজ পিওএম হতে আর একটা জিনিস করা যায়। দেখেন ত্রিভুজ পিওএম এটা কি? এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এক্সটা হচ্ছে তার ভূমি, কোণ সংলগ্ন বাহু ভূমি। ওয়াইটা কি? তার লম্ব। তাহলে লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। আমরা এখানে ট্যান থিটা ইকুয়ালস টু পাবো ওয়াই বাই এক্স। তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখেন আমার যদি এক্স ওয়াই জানা থাকে সেটা থেকে আর এবং থিটা বের করতে পারতেছি।
এইবার উল্টা কাজে যাব। এটা তো বুঝে গেলাম যে এক্স ওয়াই জানা থাকলে কিভাবে আর এবং থিটা নির্ণয় করা যায়। আমরা এখন উল্টা কাজে যাব, যে না আমার এক্স ওয়াই জানা নাই, আর এবং থিটা জানা আছে, আমি এক্স এবং ওয়াই জানতে চাই। ধরেন এখন আপনার আর এবং থিটা জানা আছে, এক্স এবং ওয়াই জানতে চান, ঠিক আছে? তাহলে আর থিটা দেয়া আছে, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সো আমরা তাহলে আর এবং থিটা জানি, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করব, ঠিক আছে? এখন খেয়াল করেন এই ত্রিভুজ পিও এমটাই এই সমকোণী ত্রিভুজে যদি থাকি, ত্রিভুজ পিও এম হতে, পিও এম ত্রিভুজটা হতে খেয়াল করেন ও এমটা কি ভূমি, ওপিটা অতিভুজ, তাহলে ও এম ভূমি, ওপি অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা না? পরে আসছি তো এটা আমরা 9-10-এ, তাই না? ও এমটা হচ্ছে ভূমি আর ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কস থিটা। তাহলে ও এমটা হচ্ছে আমাদের এখানে এক্স আর ওপিটা হচ্ছে আর, এক্স বাই আর ইকুয়ালস টু কস থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু কি আর কস থিটা, পেয়ে গেছি। এইবার তাহলে ওয়াই কত? ওয়াই এর জন্য দেখেন পিএমটা কি লম্ব আর ওপিটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ পিএম বাই ওপি ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে ওয়াই বাই আর ইকুয়ালস টু সাইন থিটা, সো ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। সুতরাং এই যে দেখেন আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে রূপান্তর শিখলাম যে একটা থেকে আরেকটায় কিভাবে যাওয়া যায়। এখন চলেন আমরা ইজিলি ভেক্টরটাকে প্রকাশ করতে পারবো। আমরা যেহেতু কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা শিখে গেছি, এখন আমাদের জন্য ভেক্টরটাকে প্রকাশ করা খুব সহজ হয়ে যাবে। চলেন খুব সহজ পদ্ধতিটা আমরা দেখি। ধরেন আমরা ওই যে সাদা এবং হলুদ দিয়ে যে ক্লাস শুরু করছিলাম ওইটা দিয়ে ক্লাস এখন টানবো। আমি সাদা থেকে হলুদের বাসায় যাব, তখন কি হয় সেটা একটু দেখব। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ধরেন ও বিন্দুতে সাদার বাসা, ও বিন্দুতে সাদার বাসা, আর এখানে পি বিন্দুতে হলুদের বাসা। তাহলে ও থেকে এখন আমরা পিতে যেতে চাই, ও থেকে পিতে যেতে চাই। তাহলে এই ওপি ভেক্টরটা, এই ওপি ভেক্টরটাকে আমরা প্রকাশ করব ভেক্টর এ দ্বারা। কারণ ওপি যে ভেক্টরটা এটা হচ্ছে আমার এ ভেক্টর, প্রকাশ করব। এখন দেখেন আমরা ও থেকে পি বিন্দুতে যখন যাব, এই পি বিন্দুর এটা একটা অবস্থান আছে, তাহলে একটা বিন্দুর অবস্থান দুইটা দূরত্ব দিয়ে প্রকাশ করা যায়। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব আর একটা ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। তাহলে পি বিন্দুতে কিভাবে যাওয়া যায় একটু আগে শিখছি, আমরা একটু আগে শিখে গেছি। ও থেকে এই দিকে আসলাম এম পর্যন্ত, তারপর এম থেকে পি পর্যন্ত গেলাম এমপি। তাহলে খেয়াল করেন ও থেকে আগে এম পর্যন্ত আসছি, তারপর এম থেকে পি পর্যন্ত গেছি, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র সেটা অনুযায়ী আমরা বলতে পারি ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর। দেখেন এটা বলা যায় না? আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর সমান ওপি ভেক্টর বা এ ভেক্টর বলতে পারি। আচ্ছা এ ভেক্টর পরে বলি, এটাকে বলি ওপি ভেক্টর। তাহলে এই যে ওএম ভেক্টরটা এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এ ভেক্টরটা অর্জন করার জন্য আমরা এক্স অক্ষ বরাবর ওএম পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো এ এক্স ভেক্টর। আর এ ভেক্টরটা অর্জন করার জন্য এমপি বরাবর আমি ওয়াই অক্ষ বরাবর আরেকটা ভেক্টর এমপি ভেক্টর পাচ্ছি, এটাকে বলবো আমরা এ ওয়াই ভেক্টর। তাহলে যখন আমরা এই এ এক্স এ ওয়াই বলি, এ এক্স মানে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর ভেক্টরটা। এ ওয়াই বলা মানে কোন অক্ষ বরাবর ভেক্টরটা? ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটা। তাহলে এ এক্স ভেক্টর প্লাস
এ ওয়াই ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর, বা এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। সুতরাং এই যে দেখেন, এইটা কি একটা দ্বিমাত্রিক চিত্র না? কেন দ্বিমাত্রিক? এখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, যতগুলা অক্ষ ততগুলা মাত্রা। তাহলে অক্ষ যদি দুইটা হয় তাহলে এটা দ্বিমাত্রার, অক্ষ যদি তিনটা হয় তখন সেটা ত্রিমাত্রিক। সো আমরা ত্রিমাত্রিক নিয়ে পরে পড়বো, আজকে শুধুমাত্র আমরা দ্বিমাত্রিক নিয়ে আলোচনা করছি। তাহলে এ ভেক্টরটা সমান এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, এটুকু আমরা পাইছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে একটু মনোযোগ দিবেন। ও থেকে এম পর্যন্ত এটার একটা মান আছে, এই ও থেকে এম পর্যন্ত একটা মান আছে। আবার ও এম এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে দেখেন, কেউ যদি আপনাকে ও এমটাকে প্রকাশ করতে বলে, আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ধরেন ও থেকে কোনো একটা একক দূরত্বে এম বিন্দুটা আছে, ও থেকে তাহলে এমটার একটা দূরত্ব আছে, সেই দূরত্বটা আমরা এখন নির্ণয় করব। যে ধরেন এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আমরা জানতাম, আর এই দূরত্বটা 50 মিটার, সেটাও আমরা জানছি। কারণ ও বিন্দুটা কার বাসা? সাদার বাসা। পি বিন্দুটা কার বাসা? হলুদের বাসা। ক্লাসের শুরুতেই সাদা হলুদ যে এক্সাম্পলটা দিছি সেখানে এই যে দেখেন, একটু পিছনে যাই, ব্যাক করি, তাহলে তো আরো সুবিধা হয় বুঝতে। দেখেন তো তাকায়, সাদার সাপেক্ষে হলুদের বাসা কত মিটার দূরে? 50 মিটার দূরে। অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। সো এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে যাচ্ছি বাংলায় না, গাণিতিকভাবে। সো তাহলে এখন দেখেন এইখানে এই যে ওএমটা কত? ওএমটাই কি এক্স না অ্যাকচুয়ালি? তাকায় দেখেন, ওএমটা কি এক্স। এক্স ইকুয়ালস টু কি আর কস থিটা। দেখছেন কত সহজ হয়ে যাচ্ছে এখন। একটু আগে আমি আপনাদের কার্তেশীয় পোলার এই কারণেই পড়াইছি। এই যে দেখেন, এক্স সমান কি আর ইন্টু কস থিটা। এই যে তাকান, এক্স সমান কি আর ইন্টু কস থিটা। তাহলে এইখানে এসে এক্স সমান কি হবে? 50 ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়ালস টু 50 ইন্টু কস 60 ডিগ্রি। কিন্তু কস 60 ডিগ্রির মান কত? 43210। তাহলে 1কে 4 দ্বারা ভাগ করে রুট ওভার করলে হাফ পাবো, তাহলে কস 60 ডিগ্রির মান হাফ, মানে এক্স এর মানটা 25 মিটার। তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এক্স যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটার মান কত? 25 মিটার। তাহলে এক্স ভেক্টরটাকে লিখলাম 25 মিটার, কিন্তু 25 মিটার তো মান, এটাকে ভেক্টর হইতে হলে এটা একটা দিক লাগবে। এই 25 মিটার কোন দিকে? এক্স অক্ষ বরাবর। এখন এক্স অক্ষ বরাবর বুঝানোর জন্য আমরা এখানে একটা আই ইউজ করব। আয়ের উপরে ক্যাপ দিলাম, এই আয়ের উপরে ক্যাপ বুঝায় এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর ভেক্টর। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আবার রিপিট করতেছি, খেয়াল করেন। আপনি ও থেকে এম পর্যন্ত যাওয়ার জন্য কত একক যেতে হবে? 25 একক। তাহলে 25 একক কোন দিকে যাচ্ছেন? এক্স অক্ষ বরাবর। তাহলে 25 যাচ্ছি, আর আই বুঝাচ্ছে আমি 25 একক যাচ্ছি এক্স অক্ষ বরাবর। সো আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এখন যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি, এ ওয়াই সমান কি হবে? 50 ইন্টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে 25 ইন্টু √3 মিটার। তাহলে আমার এই ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই যে ভেক্টর, সেটার মান কত পাচ্ছি? 25√3। তাহলে এ ওয়াই ভেক্টরের মান হচ্ছে 25√3। কিন্তু এই 25√3 কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বোঝানোর জন্য আমরা এখানে একটা কি নিয়ে আসবো? জে নিয়ে আসবো। খেয়াল করেন, তাহলে আমরা আজকে নতুন দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে আই, যেটা বুঝায় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আর একটা হচ্ছে জে, এই যেটা কি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আপনারা। শুরুতে আমি বাংলায় প্রকাশ করছিলাম যে এই যে সাদা হতে হলুদের বাসার দূরত্ব 50 মিটার, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, বাংলা ছিল।
এখন দেখেন গাণিতিক পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে। 25i প্লাস 25√3i, এটা যদি কাউকে বলা হয় সে এখন সুন্দর মতো বুঝে যাবে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার অ্যাকচুয়ালি এই পি বিন্দুটার যে ভেক্টরটা ওপি ভেক্টর, সেটা এই 25i প্লাস 25√3i দ্বারা কি করা যায়, প্রকাশ করা যায়। সুতরাং আমরা তাহলে দেখেন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে প্রকাশ করতে পারতেছি। তাহলে আজকে যেটা গাণিতিকভাবে শিখলাম সেটাকে আমি সারমর্ম বা সারাংশ আকারে যদি দাঁড় করাই সেটা কিরকম হয় সেটা দেখি। আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে প্রকাশ করতে শেখা। তাহলে আমরা এখন আলহামদুলিল্লাহ শিখে গেছি। সো আমার একটা ভেক্টর যদি অরিজিনের সাপেক্ষে থাকে, ধরেন আমি এখানে অরিজিন বা মূলবিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর রাখছি এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টরটার উপাংশ, এই আবার উপাংশ কি একটা শব্দ বললাম, এটা নিয়ে নেক্সট দিন আলোচনা হবে। উপাংশ কাকে বলে নেক্সট দিন আলোচনা হবে। সো আপাতত মাথায় রাখি এ ভেক্টরটাকে দুই জনের কম্বিনেশন বা সংযোগে পাচ্ছি। এই ভেক্টর এটা এক্স এবং এ ওয়াই এর কম্বিনেশন বা সংযোগে আসতেছে। সো খেয়াল করেন এ ভেক্টরটা যাদের কম্বিনেশন বা সংযোগে আসতেছে তাদেরকে আসলে উপাংশ বলা হয়। এটা নিয়ে আমি ইনশাল্লাহ পরে আরো ডিটেইলস আলোচনা করবো, এখন টেনশন নিয়েন না। সো এ ভেক্টরটা ইকুয়ালস টু এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। তাহলে এক্স ভেক্টর মানে এ এক্স আই, এ ওয়াই ভেক্টর মানে এ ওয়াই জে। কিন্তু এ এক্স এর মান কিভাবে পাবো, এটা যদি থিটা হয়, খেয়াল করেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এ এক্স সমান হচ্ছে এ কস থিটা, আর এ ওয়াই মানে হচ্ছে এ সাইন থিটা। তাহলে এক্স মানে এ কস থিটা আই, আর এ ওয়াই মানে এ সাইন থিটা জে। এটা একটু আগে গাণিতিকভাবে করছি। তাহলে একটা ভেক্টর এ কে প্রকাশ করতে পারি আমরা এ কস থিটা আই প্লাস এ সাইন থিটা জে দিয়ে। এখন আবার উল্টাভাবে চিন্তা করি, ধরেন আপনাকে এক্স আর এ ওয়াই দিয়ে বলল এর মান এবং থিটা বের করতে। এবার উল্টা কাহিনীতে যদি আমরা যাই, আমাকে এক্স আর এ ওয়াই যদি দিয়ে দেয়, আমার এক্স এবং এ ওয়াই যদি জানা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এ এর মানটা নির্ণয় করব, যে এ এর মানটা অ্যাকচুয়ালি কত। চলেন সেটা একটু দেখব। এখানে একটু পিথাগোরাসের থিওরেমটা অ্যাপ্লাই করেন। পিথাগোরাস অ্যাপ্লাই করলেই দেখেন কি পাবেন, এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার যদি এ হয়, এ সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। সো এক্স এবং এ ওয়াই জানা থাকলে এইভাবে এ বের করা যাবে, এবং থিটাটা বের করা যাবে এইভাবে, ট্যান থিটা ইকুয়ালস টু এ সাইন থিটা ডিভাইডেড বাই এ কস থিটা। তার মানে এ সাইন থিটা মানে হচ্ছে এ ওয়াই, এ কস থিটা মানে হচ্ছে এ এক্স। সুতরাং থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। এই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরগুলা প্রকাশের বিস্তারিত। সো মোটামুটি কিন্তু দেখেন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আপনাদেরকে আমার বুঝানো হয়ে গেল। এবার একটা আমরা মজা দেখব, আজকের ক্লাসের শেষে এসে আমি আপনাদেরকে একটা মজা দেখাবো। তো সেই মজাটা কি চলেন একটু দেখি। দেখেন আমরা যে মজার জিনিসটা দেখব, আমি বলছিলাম একটা মজার জিনিস দেখাবো, সেটা গুগল আর্থ থেকে দেখাবো, যে ভেক্টরটা অ্যাকচুয়ালি আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করি। এই গুগল আর্থ থেকে আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো আমরা তাহলে একটু এনলার্জ করে গুগল আর্থের ভিতরে যাই কোনো একটা জায়গায়। সো যেহেতু আমার লোকেশন অন করা আছে, সে আমাকে সাধারণত আমার বাসার ধারে কাছেই নিয়ে আসার কথা। এখানে কোথাও এক জায়গায় গেছি, আমার বাসার ধারে কাছে আমি এখন নাই। সো আমি একটু আমার বাসার ধারে কাছে আসি, সার্চ করি। অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলেই চলে যাওয়ার কথা। ওকে, আমার কষ্ট করে আর সার্চ করতে হলো না, সে আমার বাসাকে আমাকে নিয়ে আসছে। ওকে, সুন্দর।
আমার বাসাতে সে নিয়ে আসছে। খেয়াল করেন আমার বাসা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন একটু মজা করে দেখেন, আমি যখন এইখানে আমার বাসাটা দেখতে পাচ্ছি, আমার বাসাটা একটু সবাই এই যে ব্রাউজারে খেয়াল করেন, এটা হচ্ছে ল্যাটিটিউড লংিটিউড দেওয়া আছে। খেয়াল করেন আমি ব্রাউজারে যে মার্ক করলাম এটা হচ্ছে ল্যাটিটিউড এবং লংিটিউড, তার মানে জাস্ট দুইটা জিনিস দিয়েই কিন্তু দুইটা বিন্দু অ্যাকচুয়ালি দিয়ে আমার বাসাটাকে, একটা বিন্দুকে দুইটা রেফারেন্সের সাহায্যে কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, আর কিছুই না। এখন দেখেন আমরা ধরেন এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে অন্য কোনো পয়েন্টে যদি যেতে চাই, সো লেটস সে আমি এখান থেকে কোনো একটা পয়েন্টে যাব, এখান থেকে আমি কোনো একটা পয়েন্টে যাব, আমি একটু মেজারমেন্ট করতে চাই, ধরেন এখান থেকে আমি এইখানে কোথাও একজন যাব, এই যে খেয়াল করেন এখানে যাচ্ছি, তাকায় দেখেন এখানে কি একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে না, 68.41, তাহলে এটা হচ্ছে মান, এটা হচ্ছে ভেক্টরটার মান। আর এই ভেক্টরটা এক্স বা ওয়াই অ্যাক্সিস কারোর সঙ্গে যে কোণটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে কি, দিক। অথবা আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হিসেবেও, খেয়াল করেন নিচে আমাদের কিন্তু কম্পাস দেওয়া আছে। সো আমাদের এই নিচে কিন্তু এই যে দেখেন কম্পাসটা দেওয়া, দেখতে পাচ্ছেন কম্পাস দেওয়া আছে। তাহলে এই যে কম্পাসটা দেওয়া আছে, এই কম্পাস এর সাহায্যে আমরা দিকটা বলতে পারি যে কোন দিকের সঙ্গে কোন দিকে আমরা যাচ্ছি। সো তাহলে দেখেন আমরা গুগল আর্থ যখন ব্যবহার করতেছি ওইখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভেক্টরের কনসেপ্টটাই ব্যবহার করতেছি। সো এই ছিল যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, বলতেছিলাম মজার জিনিস। সো ভেক্টরের ব্যবহারটা আসলে ব্যাপক এবং বিশাল, এবং যদি মজা নিয়ে পড়েন তাহলে ভেক্টরটা কখনোই খারাপ লাগবে না, ভেক্টরটা ভালো লাগবে। ওকে, আমাদের লেকচার 1 আজকে এখানেই শেষ হচ্ছে ইনশাল্লাহ। সো আমরা লেকচার 2তে এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরের প্রকাশ করলাম ওইটাকে গাণিতিকভাবে ব্যবহার করা থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব, মানে গাণিতিক সমস্যা দিয়ে আমরা অ্যাকচুয়ালি লেকচার 2টা ইনশাল্লাহ শুরু করব।